আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসেবে বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানটি একটু ধৈর্য ধরে সবাই শুনবেন এবং আপনারা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষগুলো, বুদ্ধিজীবী মানুষগুলো এবং অতি সাধারণ মানুষ, সবার কাছে আবেদন, আপনারা আপনাদের মন খুলে মন্তব্য করবেন, যেটা আপনাদের মনে হবে সেটাই করবেন, কেননা তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। এই আজকের অনুষ্ঠানটির নাম হচ্ছে প্রতিশ্রুতি। কেন দিলাম বিস্তারিত অনুষ্ঠানের ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন দিলাম আজকের প্রতিশ্রুতি এই অনুষ্ঠানের নাম। যাই হোক, তার আগে বলে রাখি, যদি মনে হয় যে না, সামাজিকতা বজায় রেখে বা সর্বমানুষের স্বার্থেই ভিডিওটি কথা বলেছি, বা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর তার পূর্বেই বলে রাখি, কোনো দলের চাটোয়াগিরি কথা আমার ভিডিওতে পাবেন না। যেটা দেখছি চোখে, যেটা মানুষের কাছ থেকে শুনছি, যেটা মানুষের মুখের কথা, মানুষ যেটা বলছে তাদের মুখের কথাই আমি আমার ভিডিওতে তুলে ধরছি। যাই হোক, একটা সরকার পরিবর্তন হয়েছে, 15 বছর দীর্ঘকাল ধরে চলেছে, এবং সেই সরকারটি পরিবর্তন করার জন্য যখন বিজেপি নেতাকর্মীরা বিরোধী দলে ছিলেন, তখন বিরোধী দলের নেতাদের কথাবার্তা বা ইলেকশনের এজেন্ডায় প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হচ্ছে এবং মানুষ কি পাচ্ছে, মানুষের আজকের দিনের তাদের উক্তি কি, তাদের মনের কথা কি, সেটাই নিয়ে আজকের অনুষ্ঠান করতে যাচ্ছি। তার আগে আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে 2011 সালে, তখন বিজেপির অস্তিত্বহীন পশ্চিমবাংলায়, তখন বামফ্রন্ট সরকার বিরাট রমরমা করে চলছে, 34 বছরের সরকার চলছে, বিরাট তাদের সংগঠন, বিরাট প্রশাসনিক সব কিছুই তাদের হাতে। পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে বামফ্রন্ট সরকার, তাদের অধ্যত্ত, তাদের ব্যবহার, তাদের 34 বছরের যে কর্মকাণ্ড, কম্পিউটারকে না ঢুকতে দেওয়া এবং ইংরেজি স্কুল থেকে তুলে দেওয়া, এবং তার সাথে সাথে নেতাই, সিঙ্গুর, নন্দীগ্রাম, নানুর গণহত্যা, কেশপুর, বরবেতা, মরিচাপি, বিজন সেতু, এক একটা বিরাট আকারের বিস্ফোরক যে দুর্ঘটনাগুলো ঘটেছিল, তাদের আমলে যে সন্ত্রাসগুলো হয়েছিল, যা সারা ভারতবর্ষকে কাঁপিয়ে তুলেছিল, সেই সন্ত্রাসগুলোর কিছু একটা নাম করলাম। এবং পাড়ায় পাড়ায় নেতারাই বিচার সভা বসানো, গায়ের রং দেখে কথা বলা, এক একজনকে সালিশি বসিয়ে পানিশমেন্ট দেওয়া। থানায় গেলে পরে কোনো মানুষ অভিযোগ নিয়ে গেলে বলতো পাড়ার নেতার কাছে যান, কে পাঠিয়েছে, আগে কোন নেতা পাঠিয়েছে, সেই নেতাকে ফোন করে তার সাথে কথা বলতেন, এবং যদি নেতা বলতেন এফআইআর নিতে তাহলে নিতেন। এবং দৈনন্দিন পাড়ায় পাড়ায় মানে বড় ধরনের যারা ডন, যারা মাফিয়া, তাদের কথা বাদ দিন, আমি পাড়ার ছোটোখাটো কর্মীদের প্রতিদিনের তোলাবাজি, মহিলাদের শ্লীলতাহানি, চোখ রাঙানি, যখন তখন যার তার উপরে আক্রমণ করা, এটা দৈনন্দিন কাজ ছিল পশ্চিমবঙ্গে। সেখান থেকে বাংলার মানুষ মুক্তি চেয়েছিল এবং তা নিয়ে দীর্ঘ লড়াই করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু 2011 সালের প্রচারে বামফ্রন্টের কী ছিল? তাদের আমলে 77,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, নতুন সেরকম কোনো শিল্প আনতে পারেনি। একটা 4 ফসলি জমিকে দিয়ে টাটার থেকে সেখানে একটা শিল্প করতে চেয়েছিল এবং বলেছিলেন এই বিরোধী নেত্রী যে না, এই জমি ছাড়া বহু বাঞ্জার জমি আছে, সেটা দেওয়া হোক, এখানে যারা জমিতে চাষবাস করে খায় এটাই তাদের রুজি রোজগার, এটাকে নষ্ট না করো। আপনারা জানেন সিঙ্গুর হচ্ছে আলু চাষে বিখ্যাত, সেই চাষের জমি তারা জোর করে নিতে গিয়ে বহু মানুষের ঘরবাড়ি পুড়েছে। তাপসী মালিক নামে একজনকে গণধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল। মানে নানা ধরনের কর্মকাণ্ড ঘটেছে পশ্চিমবাংলার বুকে। যারা 77,000 কারখানা বন্ধের পরে ওই সিঙ্গুর কারখানা নিয়ে মাতামাতি করেছে, বাংলার মানুষ কিন্তু এটা ভালোভাবে দেখেনি। বাংলার মানুষ তখন বলেছে এত শিল্প বন্ধ হয়ে গেল, যেসব ডানলপ ছোটোখাটো তো আছেই, দুনিয়ার কারখানা বন্ধ করে এক কারখানা করতে গিয়ে মানুষের একটা রুজি রোজগার বন্ধ করে একটা রুজি রোজগার দেওয়া, এটা কোনো শিল্প নয়, এটা হচ্ছে ওই জমি দিয়ে কাটমানি খাওয়া। এই নিয়ে প্রতিবাদ করেছিল নন্দীগ্রামে। প্রতিবাদ করতে গিয়ে 14 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, আর বহু মৃত্যু যেগুলো খোঁজ পাওয়া যায়নি, বহু কিছু ঘটনা ঘটেছে, তার জন্যই পরিবর্তনটা এসেছে। কিন্তু বামফ্রন্ট নেতাদের প্রচারে ছিল প্রতিটা বাড়িতে বাড়িতে রাত 10টার পরে গিয়ে দিদিভাই, দাদাভাই, কাকা, মেসো বাড়ি আছেন বলে নেতারা তাদের প্রচার করেছে এইরকম প্রতিটা বাড়িতে গিয়ে। আমার নিজের চোখে দেখা, আমার 55 বছর বয়স,
এই মিথ্যা কথা বলে ভিডিও করতে বসিনি, যেটা নিজের চোখে দেখেছি, নিজের এলাকায় যেটা ঘটেছিল। একটাই করে হাত জোর করে বলেছে অনেক কিছু আমাদের ভুল হয়ে গেছে, ভুল ক্ষমা করে আর একবার আমাদের সুযোগ দিন। যদি আমাদেরকে সুযোগ না দেন, এই তৃণমূলরা যদি আসে আমাদের রাস্তায় ফেলে পেটাবে, আমাদের দেশ ছাড়া হয়ে যেতে হবে, পশ্চিমবঙ্গের মাটি লাল রঙে রক্তের লাল হয়ে যাবে এবং আমরা কেউ সুস্থ সবল আমাদের পরিবারকে নিয়ে থাকতে পারবো না, এই ধরনের প্রচার করেছিল। তারা এতটাই আতঙ্কিত ছিল। আতঙ্ক হওয়ার কারণটা কি ছিল? কারণ তাদের অপশাসনের কারণ। তারা নিজেরাও জানতো যে অপশাসনের কারণ। আপনারা জানতেন সেই কেশপুরের সুশান্ত ঘোষ বাঘে হরিণে একসাথে তার নাম শুনলে জল খেত। দেখেছেন তো তারা কত স্বচ্ছ নেতা, তার ভাইরাল অ্যাডাল্ট ভিডিও ঘুরে বেড়াচ্ছে প্রচারে। আজকে সেই বামফ্রন্ট বা সেই সিপিএম মার্ক্সবাদীরা বড় বড় কথা বলছে তৃণমূলীদের নামে। হ্যাঁ, তারা আজকে ধোয়া তুলসী পাতা। কিন্তু যাই হোক, এবার একটা নেতার যেহেতু এরকম, তখন কেন সিপিএম আজ বড় বড় কথা বলছে জানেন? তখনকার সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, কম্পিউটার, ল্যাপটপ, আইফোন, এত মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছিল না। তাই এখন এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা বড় বড় লম্বা চওড়া ভাষণ ছাড়ছে রাস্তাঘাটে। তাদের আমলে যদি থাকতো তাহলে তাদের যে কি দুর্দশা হতো, আর কত জঘন্য, কত নোংরা ভিডিও, কত কাটমানি খাওয়া ভিডিও, কত চাকরি বিক্রি করা ভিডিও যে আজকের বাজারে ঘুরে বেড়াতো, তার কোনো অন্ত ছিল না। তখন একটা খবর চ্যানেল ছিল, মানে নামটা আমি এই মুহূর্তে মনে আসছে না, প্রতিদিন সন্ধ্যাবেলা হতো, মুখ্য মুখ্য খবর দেখানো হতো। বামফ্রন্টের বিরোধিতা করেছিল বলে সেই খবর চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরকমভাবে মানুষের বাকরুদ্ধ করা দেওয়া হতো। গণতান্ত্রিক অধিকার বলে কিছু তখন থাকেনি। তারা আজকে তৃণমূলীদের চোর বলছে বিজেপির সাথেও। এবার আসি, যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলো, তিনি কি বললো? বদলা নাই, বদল চাই। কি বদল চাই? না, সিস্টেমে বদল চাই। ইংরেজি চালু করতে হবে স্কুলে এবং স্কুলগুলোকে সংস্করণ করতে হবে এবং রাস্তাঘাট, লাইট, ব্রিজ এবং ব্যবসা বাণিজ্য এগুলোকে বাড়াতে হবে। হ্যাঁ, এসব প্রচুর কাজ করেছেন। 2024 অব্দি মানুষ তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছেন। এই 24-এর পরে 1.5-2 বছরের মধ্যে এমন কিছু করে ফেলেনি একবারে তৃণমূল কংগ্রেস যে তারা জঘন্য বা নগণ্য বলা যায়। কারণ এখনো কিন্তু 40%-এর উপরে তাদের ভোট, সেই ভোটগুলো এমনি আসেনি। এইবারে কথাটা হচ্ছে বদলা নয়, বদল চাই। তাই পিছনের দিকে ঘুরে উনি তাকাননি কোন নেতা কি করে গেছে, কার কি হয়েছে, কে কতটা চুরি করেছে, কে কতটা কাটমানি খেয়েছে, কার থেকে কি। এইটা করতে দেয়নি বলে আজকের সিপিএম বড় বড় কথা বলছে। তিনি তো পারতেন শুধু 2011 কেন, এই 11 থেকে 26-এর মধ্যে যতবারই ক্ষমতা আসছে ততবারই করতে পারতেন। এবং আজ যারা বলেছেন সুশাসন দেবে, সুশাসন প্রতিষ্ঠিত করবে, রাম রাজত্ব প্রতিষ্ঠিত করবে, মানুষকে কর্মসংস্থান দেবে, শিক্ষা দেবে, চাকরি দেবে, আজ তাদের কার্যকলাপ মানুষ ঘরে ঘরে, আমরা যখন দোকানপাটে বেরোচ্ছি, রাস্তায় চলছি, বাসে উঠছি, মানুষ শুধু একটাই সমালোচনা যে এই রাম রাজত্ব অত আমরা চাইনি। একজন সাংসদ যদি অপরাধ করে থাকে তার জন্য আইন আছে, আদালত আছে। তার পার্লামেন্টে যখন তিনি যাবে তার বিরুদ্ধে সেই কথাগুলো তুলে ধরা যাবে, তার জন্য আইন আদালত। তাহলে তো প্রশাসন কি করতে রয়েছে? আজও অবধি বাংলাতে সেন্ট্রাল বাহিনী ঘুরে বেড়াচ্ছে, অথচ একজন সাংসদ যখন তার কর্মীদের মৃত্যু হয়েছে এই ভোটের হিংসার কারণে, তাদের বাড়িতে গিয়ে তাদের বাবা মাকে আশ্বাস দিতে যাবে, ঘোষণা করে যাচ্ছে, সেখানে একজন পুলিশ নেই, তার সিকিউরিটি নেই। যখন নওশাদ সিদ্দিকীর মতন যারা বলছেন আমরা হিন্দুদের সরকার, হিন্দুরা এক হবো, যখন একজন মুসলিম বিধায়ক পশ্চিমবাংলায় একজন, তাকে যখন সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হচ্ছে, অথচ হিন্দুদের কিভাবে বোকা বানাচ্ছে যারা হিন্দু ভাইরা একটু ভাববে। আমিও একজন হিন্দু ঘরের সন্তান, ভাবো, চিন্তা করো। ভাবছো আজকে নতুন সরকার আসছে, লাফাচ্ছি, তোমার পাশের বাড়ির ছেলেটা হয়তো তৃণমূল করতে, তুমি গিয়ে তাকে 2টো কাঞ্চা কটা দিলে, এই তুমি অমুক দিন আমার থেকে 500 টাকা তোমার থেকে ধার করেছিলে, আজকে বলছো গিয়ে গায়ের জোর খাটিয়ে 50,000 ধার নিয়েছিলিস, আমার টাকাটা দিসনি। মিথ্যা, তার উপরে প্রেশার করে একটা তাকেও চোর বলছো। তোমার পাশের বাড়ির লোক যে তোমার বিপদের দিনে ছুটে আসতো, তাকে গিয়ে চর্চাপাটা দিচ্ছ, তার উপরে গিয়ে হিংসাত্মক হচ্ছ। কোনো একটা অটো ইউনিয়ন, টোটো ইউনিয়নের যারা হয়তো একটু দায়িত্ব ছিলেন, তাদের উপরে ক্লেম লাগাচ্ছ, 5 লাখ খেয়েছো, 10 লাখ খেয়েছো, রাস্তায় ফেলে পেটাবো, এখন টাকাগুলো দাও। কারা করছেন? তারই সঙ্গী সাথীরা। নতুন সরকার এসেছেন, নতুন আবির মেখেছেন, নতুন কালার চেঞ্জ করে এগুলো করছেন। কার উপরে করছেন? আপনারই হিন্দু ভাইরা। তাহলে না আপনার হিন্দুর জন্য থাকলেন, না আপনি মুসলিমের জন্য থাকলেন। আপনি কার বিরোধিতা করছেন, কার পক্ষে থাকছেন? কোথায় সুশাসন, কোথায় সুপ্রশাসন, কোথায় বাংলায় রাম রাজত্ব? রাম ছিলেন অহিংসাপরায়ণ, তিনি হিংসায় বিশ্বাসিত ছিলেন না। তার জন্যই আজও মানুষ রাম রাম করে।
রামায়ণটা দেখবেন, হিংসায় বিশ্বাস করতেন না। আজকের পুরো বাংলায় হিংসা ছড়িয়ে গেছে। তাহলে প্রতিশ্রুতি কি এটাই যে তৃণমূল দলটাকে নিংড়ে শেষ করব, যে সকল 80টা বিধায়ক আছে তাদের কোনো কাজকর্ম করতে দেবো না, তাদের নানা ধরনের কেস খামারি দেবো? কেস তো যাকে তাকে দেওয়া যায়। আমার দেশের যা আইন ব্যবস্থা এতদিন দেখেছি, মানে আমি গিয়ে একজনের নামে মিথ্যা একটা কেস করে দিয়ে আসতে পারি, কেসটা নিয়ে নিল, নেওয়ার পরে যা তাকে তুলে নিয়ে যাবে পুলিশ, কোর্ট বিচার করবে। মানে আপনাকে নির্দোষ প্রমাণ করতে হবে আপনি চোর কি চোর না। এবার এখন শাসক দলের পরিস্থিতিটা এমন হয়ে গেছে, এরা 50 জন্য একত্রিত হয়ে যদি কাউকে গিয়ে বলে তুমি আমার থেকে 2 লাখ নিয়েছো, তার সাথে হয়তো কোনোদিন বছরে একদিন কথাও হয়নি, সেও গিয়ে যদি বলে, বাকি 500 লোক দাঁড়িয়ে থাকলেও তারা কোনো টু শব্দ করছে না, তারা ভয়ে আতঙ্কিত। কালকে আমার উপরে করবে না তো কেউ, যদি আজকে আমি প্রতিবাদ করতে যাই? এরকম আতঙ্কিত হচ্ছে। তাহলে এইভাবে আতঙ্কিত হয়ে মানুষের উপরে, মানুষের বাগরুদ্ধ করে তার স্বাধীনতা কেড়ে নিয়ে এইভাবে কেস চাপানো, এইভাবে আতঙ্ক সৃষ্টি করা, প্রত্যেকটা মানুষ কিন্তু দেখছেন। আজকের হয়তো দেখছেন প্রতিবাদ করছেন না, তৃণমূলের যেসব 80টা এমএলএ রয়েছে, তাদের 29টা সাংসদ রয়েছে, পঞ্চায়েত রয়েছে, পৌরসভা রয়েছে, তারা কেন প্রতিবাদ করছে না? একটাই কারণে, আপনারা কি করছেন? শুধু বিরোধীদের কেস খামারি দিয়ে ভরে দিচ্ছেন। এবার বিরোধীরা যদি সব রাস্তায় নেমে যায় তো জেলে জায়গা হবে না। কিন্তু এর কিন্তু একটা প্রতিক্রিয়া আছে, আপনারা সেটা দেখতেও চাইছেন না। এটা আমার আজকের নতুন মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ করে হাত জোর করে নিবেদন। হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনি হয়তো ভাবতে পারেন আমি চটিচাটা আপনি বলতেই পারেন, কিন্তু মানবিক দিক থেকে ভাবুন, আপনিও একজন মানুষ, আপনিও এই দলটায় 9 বছর সরকারেই ছিলেন, বিরোধী থাকাকালীনও ছিলেন, শুধু সরকারে 9 বছর ছিলেন, তখন অনেক কিছু দেখেছি। আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী তিনি একবার তৃণমূলের পঞ্চায়েত ভোটে বলেছিলেন যে তৃণমূল যে ভোট পঞ্চায়েত বিরোধী শূন্য করতে পারবে, যে পঞ্চায়েত ভোট দখল করতে পারবে বিরোধী শূন্য করে, তার ওই পঞ্চায়েতে 5 কোটি টাকা বরাদ্দ করব। আমরা কিন্তু ভুলে যাইনি। আপনি কিন্তু সেই মানুষটি যিনি, যে মুখ্যমন্ত্রীর বিগত দিনে বলেছে সব থেকে বেকারত্ব মোদিজির আমলে, এবং যে মুখ্যমন্ত্রী বলেছে যে বিজেপির কেউ স্বাধীনতা সংগ্রামী ছিলেন না একজনও, যিনি স্বাধীনতা বা দেশের বিরোধিতা করেছেন, ব্রিটিশদের দালালি করেছেন সাভারকারের, সেই সাভারকারের দল এটা কিন্তু এই মুখ্যমন্ত্রীর মুখে আমরা কিন্তু ভুলিনি, বা বাংলার মানুষকেও ভুলিনি। এটা আজকের আমার কথা না, এটা আপনার কাছে আমার জোর হাতে নিবেদন যে বাংলার মানুষ কিন্তু এই কথাগুলোর সাথে সবকিছু মেলাচ্ছে। যে একদিন আপনি এই কথা বলেছিলেন, তারপরে আজ থেকে যখন আপনি কিছুদিন আগে বিরোধী দলনেতা ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার, তখন আপনি বলেছেন কাউকে পুনর্বাসন না দিয়ে, কারো ব্যবস্থা না করে পেটে লাথি মারা যাবে না, কোনো হকার উচ্ছেদ হবে না। আপনি সকল বিজেপি কর্মী, ক্লাব, সংগঠন সবাইকে একত্রিত হতে বলেছিলেন, যদি হকার উচ্ছেদ হয় আপনি সেখানে নিজে স্বয়ং বুলডোজারের সামনে প্রতিবাদ করবেন। কিন্তু আজকের আপনি 100 ডিগ্রি ঘুরে গিয়ে সরকারে বসতে না বসতে আপনার মন্ত্রিসভা গঠন হয়নি, তার আগে পশ্চিমবঙ্গের যত হকার দোকানপাট যা আছে সব ভাঙচুর লুটপাট চলছে। মানুষ কিন্তু এগুলো দেখছে। আপনি কারো রোজগার দিতে পারেননি 2 টাকা, আপনি লক্ষ লক্ষ মানুষের রোজগার কেড়ে নিয়েছেন। এখন পর্যন্ত কোনো রাস্তা নির্মাণ বা কোনো হসপিটালের বা সুব্যবস্থা বা কিছু, শুধু কে ঘুষ খেয়েছিল, কোন পৌরসভায় দুর্নীতি হয়েছে, কোন দুর্নীতি কে করেছে, কে কত টাকা খেয়েছে, এর পিছনে ছুটছেন। প্রমাণিত না থাকলেও তার উপরে লাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সদ্য দেখলাম ব্যারাকপুরের বিধায়ক ওস্তব বাগচির একটা ঘটনা, তা নিয়ে কোনো টু শব্দ নেই। সব থেকে মানুষকে পশ্চিমবাংলার বুকে আরো যেটা নাড়িয়ে দিয়েছে, একজন সাংসদ ডায়মন্ড হারবারের যে একটি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উপরে যে অমানবিক অত্যাচার হলো গতকালকের, সারা পৃথিবী দেখেছে। এটাকে গণতন্ত্র বলে না। আপনাদের দলে যখন শঙ্কুদেব পান্ডার মতন 2 টাকার নেতা গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তার পিছনেও সেন্ট্রাল বাহিনী সিকিউরিটি ছিল, আর একজন সাংসদের সিকিউরিটি তুলে নিয়েছেন। এবং যখন এই ঘটনাটা ঘটে সোনারপুরে, তখন একজন পুলিশ কর্মী সেখানে গিয়ে বাধা দেয়নি। এবং যেভাবে ইট পাথর ডিম ছোড়া হয়েছে, সব আগের থেকেই মজুত করা যায়, সেটা পরিষ্কার। কেননা কেউ ডিম কিনে আনছে তারপর ছুটছে, এরকম কিন্তু গল্প বোঝা যায়। তা বাংলার মানুষ সবকিছু দেখছে। বাংলাকে কিছু দিতে পারেননি কদিনে। মমতা ব্যানার্জি যখন প্রথম এসেছিল, রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিল, বদলা নয় বদল চাই বলেছে, আপনি পুরোটাই বদলাইতেই ব্যস্ত। তাহলে কি আজকের যে মানুষগুলো আপনাদের ভোট দিয়েছে, এই হকার উচ্ছেদ, রেল জমি থেকে যারা বসবাস করতো তাদের উচ্ছেদ, এরাই তো আপনাদেরকে ভোট দিয়ে পরিবর্তন করেছে। তাহলে এই যা অবস্থা হচ্ছে,
কোনো মানুষের কি আপনারা ভোট চান না? বা দেখেছি যে কোনো সরকার হলে মানুষের সিম্পেথি, মানুষকে ভালোবাসা, বিরোধী দল থেকেও যারা তৃণমূল ছিল বিগত দিনে, তারা আপনাদের ভালোবাসা, আপনাদের কাজকর্মে আস্তে আস্তে মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে আপনার দলকে সমর্থন করবে, আপনাদেরকেই ভোট দেবে, আপনাদের ভোটের সংখ্যাটা আরও বাড়াবে। আপনারা সেটা একজন রাজনীতিবিদ হিসাবে ভালো করে জানেন। কিন্তু আপনারা কি চাইছেন? যে আপনাদের ভোটের দরকার নেই, আপনাদের ভোটারদের দরকার নেই, জনমতের দরকার নেই, আপনারা প্রশাসন দিয়ে সবকিছু করবেন। তাহলে তো সেটা একক নায়কতন্ত্র হয়, সেটা কিন্তু কোনো দেশের পক্ষে কোনো শাসন ব্যবস্থা ভালো না। আপনারা তো কিছুদিন আগে বিরোধী থাকাকালীন বলেছেন এখানে কোনো প্রশাসন নেই, এখানে প্রশাসন বলে কিছু নেই। এখন তো মানুষ দেখছে তার উল্টোটা। আমরা তো দেখেছি তৃণমূল জামানায় তৃণমূলের কোনো কর্মী থেকে নেতা বিরোধীদের কথা ছেড়ে দিন, তাদের ভুল ত্রুটি নিয়ে রাস্তায় চিৎকার করে বলেছে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিরোধীদের তো মুখে ব্ল্যাক টেপ মেরেই দিয়েছেন, তারা যাতে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, প্রতিবাদ যাতে না করতে পারে, সত্যটাকে সত্য যাতে না বলতে পারে, তারা যাতে পালিয়ে বেড়াতে হয় সে ব্যবস্থা করছেন। আর যারা সাধারণ মানুষ, তারাও যারা কোনো দলের পক্ষ না, তারাও যাতে আপনার দলের কোনো ভুল সিদ্ধান্তটাকে ভুল না বলতে পারে সেই ব্যবস্থা করা। এটা গণতন্ত্রের পক্ষে কিন্তু অন্ধকার দিক। আর এই অন্ধকার কিন্তু জমাট হতে হতে বিস্ফোরক হয়ে দাঁড়ায়। তা অতএব আমি অতি সাধারণ মানুষ, নিশ্চয়ই আপনারা চিন্তা ভাবনা করবেন এবং একটা সুন্দর বাংলার যাতে গড়ে তোলা যায় সেদিকে আপনাদের নজর আসবে। এটা আপনাদের প্রতি বাংলার মানুষের আশা। কারণ আমরা রাস্তাঘাট থেকে খবর সংগ্রহ করি, তাদের মানুষের আওয়াজগুলোকে আমরা তুলে নিয়ে আসি যে মানুষ কি বলতে চাইছে। একটু বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বাংলার সাধারণ মানুষকে দেখুন। আপনি বাংলার সকল মানুষকে তৃণমূল সমর্থক দেখছেন। আমরা কেউ বুঝে উঠতে পারছি না তাদের হাহাকার, তাদের চোখের জল, তাদের বাসস্থান হারা, তাদের কর্মসংস্থান হারিয়েছে, তাদের দুঃখ কষ্ট এবং যেভাবে বিরোধীদের উপর অত্যাচার হচ্ছে। কয়েকজন তো ইতিমধ্যে খুন হয়েছেন, কয়েকটা ধর্ষণ হয়েছেন, তার কিন্তু কোনো বিচার তো দূরের কথা, তারা একটা এফআইআর অবধি করতে পারছে না। কালকের এর থেকে খারাপ কি দেখব? ভারতের ইতিহাসে এই প্রথম দেখলাম যে একজন সাংসদ অত্যাচারিত হওয়ার পরে তিনি হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে ভর্তি নিতে সাহস পাচ্ছে না হসপিটাল কর্তৃপক্ষ। এবং তা নিয়ে আপনাদের দলের কোনো একটি নেতা বললেন না যে না এটা অন্যায় হয়েছে। আমরা সবাই আজকের আতঙ্কিত। আপনি যাই ভাবুন না কেন, বিজেপির শীর্ষ নেতারা পর্যন্ত আপনাদের সামনে হয়তো মুখে একগাল হাসি দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, কিন্তু সাধারণ যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা বিজেপি কর্মী, তারা আজকের কিন্তু আতঙ্কিত। কারণ তারাও রুজি রোজগার, চাকরি, সুশাসন এর জন্য সমর্থন করেছে আপনাদের, বা আপনাদের পিছনে ঘুরেছে, বা আপনাদের ভোটদানের জন্য সহযোগিতা করেছে। তারাও আজকের আতঙ্কিত। সবাই উচ্ছৃঙ্খল নয়, সবাই গুন্ডা ডাকাত নয়, সবাই চোর নয়। বহু ভালো মানুষ, শান্তশিষ্ট মানুষ, সরলসিধা মানুষ এই বাংলায় বহু মানুষ আছে। তারা কিন্তু হতবাক হয়ে রয়েছে যে কি করলাম, এটা কি হচ্ছে। আমরা তো এইটা চাইনি, আমরা তো এই পরিবর্তন চাইনি। আজকের বাংলায় যেটা ঘটছে তারা এই পরিবর্তন চাইনি, এটাই তাদের আবেদন। একটু কান পাতুন বাইরে, যেটা আমরা সংগ্রহ করছি, আমরা যেটা শুনতে পাচ্ছি সেটাই তুলে ধরলাম। তাই বাংলার মানুষের কাছে এই যে পরিবর্তন, এটা আপনাদের কাছে কেমন লাগছে, বা আপনারা যদি সঠিক মনে করেন আপনারা জানাবেন। আজকের এই বাংলায় একটা টিভির ডিবেটে দেখছিলাম, একজন শিক্ষক বলছে আমাদের চোখের জল দেখেননি, আমরা শিক্ষিত হয়ে ঘরে বসে রয়েছি, আমরা নিয়োগ পাইনি। ভালো কথা বলেছেন, বললে সবার ক্ষেত্রে বলুন। যেখানে কমজোর বা যেখানে একটু কাদা নরম সেখানে অনেকেই চাপতে সাহস পায়। সারা ভারতবর্ষের রেকর্ড ঘটুন যে 2014 সালের পরে কত ক লক্ষ স্কুল বন্ধ হয়েছে, শুধু পশ্চিমবঙ্গে নয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে স্কুল বন্ধ হয়েছে। কোন স্কুলগুলো জানেন? বাম আমলে গজিয়ে ওঠা বেড়ার ওই স্কুলগুলো, যেখানে কোনো বসার কিছু ছিল না, ওই হাতে প্লাস্টিক রোজ নিয়ে যেত মুড়িয়ে বগলে দিয়ে, নিচে গিয়ে বসতো, 8টা 10টা 25টা ছাত্র থাকতো খিচুড়ি স্কুলের মতো। এবং ওই বাম কর্মীদের কোনো খুব ঘনিষ্ঠ বা টাইম হোল্ডার যারা 24 ঘন্টা দলের পিছনে থাকতো, তাদেরকে একজন ওই মানে প্যারা টিচারের মতন রেখে দিতেন। এবার তিনি 200 ছাত্রের হিসাব দিয়ে দিতেন, 200 ছাত্র খরচা আসতো রাজ্য সরকারের থেকে, কিন্তু ছাত্র কিছু থাকতো না। 2 ঘন্টা ঘুরে স্কুল থেকে বেরিয়ে নামেই স্কুল ছিল। সেই স্কুলগুলো বন্ধ হয়েছে, কিন্তু স্বীকৃত যে স্কুলগুলো চলছিল বাম আমলে সেই স্কুল একটাও বন্ধ হয়নি, বরঞ্চ সেই স্কুলকে বহু ডেভেলপ করেছে এই বাংলার মুখ্যমন্ত্রী, যা ভাবা যায় না। যার ছাদ ছিল না, বেড়ার ছিল, সেগুলো পাকা পোক্ত, পাখা, ইলেকট্রিক, বাথরুম, জল সবকিছু ব্যবস্থা করেছে। এবং 2-1টা স্কুল নতুন স্বীকৃতি, 2-1টা বলতে কি এলাকায় 2-1টা স্কুলকে নতুন স্বীকৃতি দিয়ে সেটাকে কোনোটা হাই স্কুল, কোনোটা প্রাথমিক স্কুল করেছেন। আমার পাড়াতে আছে দুটো স্কুল বন্ধ হয়েছে, যে স্কুলের কোনো মানেই হয় না, নামকরণীয় স্কুল ছিল, যে স্কুলের কোনো মূল্যহীন স্কুল ছিল। কিন্তু
যে কটা পুরনো স্কুল ছিল সেগুলোকে অনেক ডেভেলপ করেছে, যা দেখার মতন। এটা যদি কোনো বাংলার মানুষ কেউ আমার সাথে চ্যালেঞ্জ করে, আমার সাথে যোগাযোগ করলে আমি কিন্তু দেখিয়ে দিতে পারবো যে কি ডেভেলপ করেছে স্কুলে আর কি হয়েছে, কোন স্কুলটা বন্ধ হয়েছে। প্রমাণিত, আমি যে এলাকায় থাকি সেই এলাকার ঘটনা বললাম। এদিকে 2014 সালের পর থেকে সারা ভারতবর্ষে কোনো চাকরি নেই, নতুন কোনো শিল্পও নেই, ডলারের দাম আকাশ ছোঁয়া, জিডিপি পড়ে গেছে, অর্থনীতি তলানিতে চলে এসছে, বহু কলকারখানা বন্ধ হয়েছে সারা দেশব্যাপী, কোনো ইনভেস্টমেন্ট নেই, ব্যাংকের সুদের হার কমে গেছে, আতঙ্কবাদী হামলা বেড়ে গেছে, সেগুলো নিয়ে কোনো সমালোচনা নেই। বছরে 2 কোটি চাকরি নেই, 2 কোটি তো দূরের কথা, 2 লাখ চাকরি নেই। আজও এখানকার বহু ছাত্রছাত্রীরা গিয়ে যে বাইরের রাজ্যগুলোতে চাকরি করে, সেই সংস্থাগুলো কিন্তু কংগ্রেস আমলেই হয়েছে এবং বিজেপি শাসিত রাজ্য নয় সেগুলো, সেখানে গিয়ে করছে। তা তুলনামূলকভাবে একটু খোঁজ খবর নিয়ে সমালোচনা করলে ভালো লাগে। চাকরি বিক্রি তো যেরকম এখানে হয়েছে, ভারতবর্ষে অনেক জায়গা দিয়ে হচ্ছে। নিট পরীক্ষার ফল দেখুন, ছাত্রছাত্রীরা আজকে বিক্ষোভ করছে, 22 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে কয়েকবার পরীক্ষা হলো, প্রত্যেকবার পরীক্ষার পরে একই হাল। তাহলে কোথায় ভারতবর্ষ এগিয়ে? এগুলো ভাববেন না, এগুলো আপনারা বুঝবেন না। যাই হোক, অনেকটাই বললাম। যদি কিছু ভুল ত্রুটি বলি সেগুলো আপনারা তুলে ধরবেন এবং আপনারা প্রতিবাদ আকারেই প্রকাশ্য বলবেন যে এখানে আমি ভুল বলেছি, এখানে আমি সঠিক বলিনি। মাথা নত করে ক্ষমা চেয়ে নেব এবং যেটা সঠিক বলেছি সেটাও আপনারা বলবেন। তাই আপনাদের কাছেই বিচার বিভাগ ছেড়ে বাংলার মানুষকে শ্রদ্ধা জানিয়ে, বাংলাকে শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।